জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা কোনো সাধারণ খবর নিয়ে আলোচনা করব না। আজ আমরা আলোচনা করব আমাদের অস্তিত্ব নিয়ে, আমাদের সিভিলাইজেশনাল আইডেন্টিটি নিয়ে, বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে থাকা হিন্দুদের নিরাপত্তা এবং ভারতের ভূমিকা নিয়ে আজ আমরা এক দীর্ঘ বিশ্লেষণ করব। আজ আমাদের গন্তব্য হবে ঢাকা থেকে ইসলামাবাদ আর দিল্লি থেকে নিউ ইয়র্ক। আজকের আলোচনার শুরুতেই একটা কঠিন প্রশ্ন করি, আমরা কি সত্যিই বিশ্বের প্রতিটি হিন্দুকে রক্ষা করতে পারি? যখন বাংলাদেশ বা পাকিস্তানে আমাদের ভাই বোনদের ওপর অত্যাচার হয়, তখন কি শুধু সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ চালানোই আমাদের কাজ, নাকি ভারতের দায়িত্ব আরও অনেক গভীরে? বন্ধুরা, আমাদের বুঝতে হবে যে বর্তমান গ্লোবাল অর্ডার বা বিশ্ব ব্যবস্থা কিন্তু হিন্দুদের অনুকূলে নেই। আমরা এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। একদিকে আমাদের দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে, আর অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশগুলোতে সংখ্যালঘুদের রক্ত ঝরছে। এই যে বৈপরীত্য, এটাই আজকের জিওপলিটিক্সের সব থেকে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করি। অনেকেই বলেন যে যারা ওখানে আছে তারা ভালো আছে, যাদের অনেক জমি জায়গা আছে তারা কেন আসছে না? সত্যি বলতে এটা একটা সাইকোলজিক্যাল ওয়ার। যখন কেউ নিজের পূর্বপুরুষের ভিটেমাটি আঁকড়ে পড়ে থাকে, সে আশা করে যে কাল হয়তো পরিস্থিতি বদলে যাবে, কিন্তু ইতিহাস বলছে এই আশা অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। 1971 সালের জেনোসাইড আমরা দেখেছি। তখন আমেরিকা আর পশ্চিমী বিশ্ব হাত গুটিয়ে বসেছিল। রিচার্ড নিক্সন ভারতকে সাহায্য করা তো দূর, উল্টে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন। আজ 2025 সালেও কি কিছু বদলেছে? একদম না। আজও ইউএন বা রাষ্ট্রপুঞ্জ তখনই জাগে যখন কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকে। যখন বাংলাদেশের কোনো কলকারখানায় হিন্দু শ্রমিককে লিঞ্চিং করা হয়, তখন কিন্তু সেই তথাকথিত হিউম্যান রাইটস প্রবক্তারা মুখে কুলু পাটে। গত দুদিন আগেও আমরা দেখেছি সেখানে আমাদের একজন হিন্দু ভাই দীপুচন্দ্র দাসকে কিভাবে সেখানকার উন্মত্ত জনতা ধর্মের নামে মেরে উলঙ্গ করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে মেরেছে। এটা আমাদের বুঝতে হবে যে আওয়ার ব্যাটেল ইজ আওয়ার ওন। আমাদের লড়াই আমাদেরই লড়তে হবে। বন্ধুরা, এবার আসি বর্তমান বাংলাদেশের সবথেকে বিতর্কিত অধ্যায়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলো, তখন বিশ্বের অনেক দেশ আশা করেছিলেন যে বাংলাদেশে এবার শান্তি ফিরবে। কিন্তু বাস্তবতা কি? ডক্টর ইউনূস, যিনি একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, তার নাকের ডগায় আজ হিন্দুদের রক্ত ঝরছে। আর তিনি কি করছেন? তিনি শুধু শান্তির বানিয়া ওড়াচ্ছেন আর হাত পা গুটিয়ে বসে আছেন। এটা কি কেবল প্রশাসনিক ব্যর্থতা, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে? দেখুন, যখন কোনো দেশে সরকার পরিবর্তন হয়, তখন সেই সরকারের প্রথম এবং প্রধান কাজ হয় দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, সে সংখ্যা গুরু হোক বা সংখ্যালঘু। কিন্তু বাংলাদেশে আমরা কি দেখলাম? একের পর এক মন্দিরে হামলা হলো, হিন্দু শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হলো, এমনকি সাধারণ মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া হলো। অথচ ইউনূস সরকারের তরফ থেকে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। কেন? কারণ এই সরকার আসলে সেই উগ্রবাদী শক্তিগুলোর কাছে জিম্মি হয়ে আছে, যারা তাকে ক্ষমতায় বসাতে সাহায্য করেছে। ইউনূস সাহেব বিদেশে গিয়ে বড় বড় কথা বলছেন, কিন্তু দেশের ভেতরে যে অরাজকতা চলছে তা থামাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ। যখন কোনো হিন্দু পরিবারের উপর হামলা হয়, তখন পুলিশ বা প্রশাসন নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। কেন কোনো অপরাধীকে আজ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলো না? এটা আমাদের বুঝতে হবে যে ডক্টর ইউনূসকে সামনে রেখে আসলে একটি বিশেষ এজেন্ডা চালানো হচ্ছে। আমেরিকায় বসে যারা এই ছক কষছে, তারা চায় না বাংলাদেশে হিন্দুরা শান্তিতে থাকুক। তারা চায় এমন একটা অস্থির পরিবেশ তৈরি করতে যেখানে ভারতের ওপর চাপ সৃষ্টি করা যায়। ইউনূস সরকার আজ সেই শক্তির হাতের পুতুল হয়ে কাজ করছে। একজন নোবেল লরিয়েট যখন তার দেশের সংখ্যালঘুদের ওপর হওয়া লিঞ্চিং বা গণপিটুনি দেখেও চোখ বন্ধ করে থাকেন, তখন বুঝতে হবে এই সম্মানের আর কোনো মূল্য নেই। ইউনূস সরকার বারবার বলছে যে সব কিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমি সুশোভন প্রশ্ন করতে চাই, কাদের নিয়ন্ত্রণে আছে? এইসব উন্মত্ত ভিড়ের নিয়ন্ত্রণে,
যারা লাঠি সোটা নিয়ে হিন্দু পাড়ায় ঢুকে পড়ছে, নাকি সেই সব মৌলবাদী নেতাদের নিয়ন্ত্রণে যারা প্রকাশ্যে দিবালোকে হিন্দুদের দেশ ছাড়ার হুমকি দিচ্ছে? এই সরকার আসলে হাত পা গুটিয়ে বসে থেকে সেই সব দুষ্কৃতীদের পরোক্ষভাবে সাহায্য যোগাচ্ছে। এটি কোনো গণতান্ত্রিক বা মানবিক সরকারের লক্ষণ নয়, এটি একটি ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ। ভারত কতদিন এই নীরবতা সহ্য করবে? যখন আমাদের পড়শির ঘর দাউ দাউ করে জ্বলছে এবং বাড়ির কর্তা না ঘুমানোর ভান করে বসে আছেন, তখন আমাদের দায়িত্ব শুধু তাকিয়ে দেখা নয়, প্রয়োজনে সেই আগুন নেভানোর জন্য হাত বাড়ানো। ভারতের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে দেখলে আমাদের পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি এখন অনেক বেশি অ্যাসার্টিভ। কিন্তু প্রশ্ন ওঠে, আমরা কি প্রতিবেশী দেশে সরাসরি মিলিটারি ইন্টারভেনশন করতে পারি? দেখুন, যুদ্ধ কোনো সমাধান নয়, কিন্তু শক্তির আস্ফালন ছাড়া শান্তিও আসে না। যদি পাকিস্তান বা বাংলাদেশের মতো রগ স্ট্রেট আমাদের কথা না শোনে, তবে ভারতকে তার সফট পাওয়ার ছেড়ে হার্ড পাওয়ার দেখাতে হবে। আমরা যদি আজ ইসরায়েলের দিকে তাকাই, তবে দেখব তারা সারা বিশ্বের ইহুদিদের জন্য একটা রক্ষা কবচ বা গ্লোবাল শিল্ড তৈরি করেছে। হিন্দুরা কেন তা পারবে না? আমরা তো শুধু শান্তি চাই না, আমরা আমাদের মর্যাদাও চাই। এখানে একটা অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলা জরুরি। ভারতের ভেতরে অনেক সময় আমরা দেখি যে অনুপ্রবেশ বা ইল্লিগাল ইমিগ্রেশন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন বাইরে হিন্দুদের রক্ষার কথা বলি, তখন আমাদের বাড়ির ভেতরটাকেও পরিষ্কার রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গলের সীমান্ত পরিস্থিতি বা উত্তর পূর্ব ভারতের ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে আমাদের সচেতন হতে হবে। ন্যাশনাল সিকিউরিটি আর সিভিলাইজেশনাল প্রোটেকশন দুটো হাত ধরাধরি করে চলে। আপনি যদি নিজের বাড়ির দরজায় তালা না লাগান, তবে আপনি প্রতিবেশীর বাড়িতে শান্তি ফেরাতে পারবেন না। তাই আমাদের ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ হতে হবে দ্বিমুখী। একদিকে বর্ডারের ওপারে হিন্দুদের জন্য হিউম্যানিটেরিয়ান করিডর তৈরি করতে হবে, আর অন্যদিকে বর্ডারের এপারে ন্যাশনাল আইডেন্টিটি সুনিশ্চিত করতে হবে। অনেকেই প্রশ্ন করেন, আমেরিকা বা পশ্চিমী দেশগুলো কেন আমাদের সাহায্য করছে না? বন্ধুরা, জিওপলিটিক্সে কোনো চিরস্থায়ী বন্ধু হয় না, থাকে শুধু স্বার্থ। আমেরিকার বর্তমান ইন্টারেস্ট হলো বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে একটা লিভারেজ হিসেবে ব্যবহার করা। তারা চায় না দক্ষিণ এশিয়ায় ভারত একক আধিপত্য বিস্তার করুক। এই যে গ্লোবাল গেম, এখানে হিন্দুরা অনেক সময় দাবার গুটি হয়ে যায়। আমাদের প্রয়োজন এক শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক বা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। 1971 সালে আমরা যে নেটওয়ার্ক তৈরি করেছিলাম, পরে তা দুর্বল করে দেওয়া হয়েছে। আজ আবার সময় এসেছে সেই নেটওয়ার্ক পুনর্গঠন করার, যাতে বর্ডারের ওপারে আমাদের ভাই বোনদের বিপদের আগে আমরা তাদের সতর্ক করতে পারি এবং প্রয়োজনে তাদের উদ্ধার করতে পারি। এখন আসি সমাধানের পথে। ভারত কি একটি হিন্দু রাষ্ট্র হিসেবে নিজের পরিচয় বিশ্বমঞ্চে তুলে ধরবে? নেপাল যখন ধর্মনিরপেক্ষ দেশ হলো, তখন কি তাদের পরিস্থিতি খুব ভালো হয়েছে? এই প্রশ্নগুলো আজ প্রত্যেক ভারতবাসীর মনে। যদি ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে ঘোষণা করে, তবে আন্তর্জাতিক চাপ বাড়বে ঠিকই, কিন্তু আমাদের আত্মসম্মান আর আমাদের জনগণের নিরাপত্তা কয়েক গুণ বেড়ে যাবে। আমাদের এমন একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করতে হবে, যাতে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো হিন্দু বিপদে পড়লে সে জানে যে আমাদের পেছনে নিউ ইন্ডিয়া দাঁড়িয়ে আছে। এটা শুধু আবেগ নয়, এটা এক ধরনের স্ট্র্যাটেজিক নেসেসিটি। আমরা আজ কথা বলছি ডেল্টা রিজিয়ন থেকে শুরু করে পাকিস্তানের সিন্ধু প্রদেশ পর্যন্ত। সিন্ধু তো আমাদের ইতিহাসের মূল ভিত্তি, অথচ আজ সেখানে আমাদের মন্দির ভাঙা হচ্ছে, আমাদের বোনদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ভারত কতদিন টলারেন্স বা সহনশীলতার পরিচয় দেবে? মনে রাখবেন, অহিংসা পরম ধর্ম ঠিকই, কিন্তু ধর্ম হিংসা তথৈবচ। যখন ধর্মের বিনাশ হয়, তখন অস্ত্র তুলে নেওয়াও ধর্মেরই অঙ্গ। আমাদের সামরিক শক্তি বা মিলিটারি মাইট আজ বিশ্বমানের। আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে মিসাইল টেকনোলজি সবই আছে। অভাব শুধু রাজনৈতিক সদিচ্ছার। আমাদের সরকারকে এমন চাপ দিতে হবে যাতে তারা শুধু আলোচনার টেবিলে নয়, অ্যাকশন মোডেও আসে। শেষ করার আগে একটা কথা বলি, আমরা যারা ভারতের নিরাপদ গণ্ডির মধ্যে বসে আছি, আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের আওয়াজ তুলতে হবে, আমাদের টুইটার, ফেসবুক বা ইউটিউবে এমনভাবে সোচ্চার হতে হবে যাতে বিশ্ব বুঝতে পারে যে ভারতীয় হিন্দুরা আর নীরব দর্শক হয়ে থাকবে না। অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের মাধ্যমে আমি সুশোভন সবসময় আপনাদের এই রূঢ় বাস্তবটা মনে করিয়ে দেব। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতি, ধর্ম, বর্ণ ভুলে
যখন আমরা হিন্দু হিসেবে নিজেদের পরিচয় দেব, তখনই বিশ্ব আমাদের সম্মান করবে। ভবিষ্যতের ভারতের রূপরেখা তৈরি হচ্ছে আজ। আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, প্রতিটি হিন্দুকে আত্মরক্ষা শেখাতে হবে এবং ভারতকে এমন এক অর্থনৈতিক ও সামরিক উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে পৌঁছানোর সাহস কোনো রাফ নেশন করতে পারে না। আজ বাংলাদেশ বা পাকিস্তানে যা ঘটছে তা যেন কাল ভারতের ভেতরে না ঘটে। তার জন্য আমাদের আজই সতর্ক হতে হবে। জিওপলিটিক্যাল শিফট আসবে যাবে, কিন্তু ভারতের সনাতন ঐতিহ্য আর আমাদের একতা যেন অটুট থাকে। আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। আপনারা কি সত্যিই মনে করেন ভারত সত্যিই সব হিন্দুকে বাঁচাতে পারবে, নাকি আমাদের কৌশলে পরিবর্তন আনা দরকার? এই ভিডিওটি শেয়ার করুন যাতে এই বার্তাটি প্রতিটি ভারতীয়র কাছে পৌঁছায়। সচেতন হন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।